সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কারাগারে অসুস্থ হয়ে ঢামেকের সিসিইউতে ভর্তি কামাল আহমেদ মজুমদার। ফেক আইডি খুলে বিরোধীদের গালিগালাজের নির্দেশনা দিয়েছে শিবির, দাবি ছাত্রদল সভাপতি রাকিবের। বাংলাদেশের চলমান ইস্যু নিয়ে আলোচনা করতে আগ্রহী ভারত, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী। রাজশাহীতে এনসিপির এক নেতাকে মেরে হাসপাতালে পাঠালেন আরেক নেতা। রাজবাড়ীতে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাকে মারধর, বিএনপির 6 নেতাকর্মী গ্রেফতার। ডক্টর ইউনূস ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন, এমন ঘোষণার ভিত্তি কি, প্রশ্ন মাসুদ কামালের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কারাগারে অসুস্থ হয়ে ঢামেকের সিসিইউতে ভর্তি কামাল মজুমদার। গ্রেফতার হয়ে কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে রাত 9:30টার দিকে তাকে নতুন ভবনের করোনারি কেয়ার ইউনিটে পাঠান। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢামেকে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে নতুন ভবনের সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফেক আইডি খুলে বিরোধীদের গালিগালাজের নির্দেশনা দিয়েছে শিবির, দাবি ছাত্রদল সভাপতি রাকিবের। জুলাই আগস্ট পরবর্তী সময়ে ইসলামী ব্যাংক অন্যান্য বীমা কোম্পানির সহযোগিতায় জামায়াত ইসলামের প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানগুলো বট বাহিনী পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় তিনি বলেন, 10টি করে ফেক আইডি খুলে সোশ্যাল মিডিয়ায় বিরোধী ছাত্র রাজনীতিতে জড়িতদের গালিগালাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র হিসাবে ব্যবহার হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সেক্রেটারি তাদের ছাত্রলীগ করার সমস্ত ফুটেজ সংরক্ষিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্বের ছাত্রলীগের সরাসরি পদ রয়েছে। গতকাল সরকারি বাংলা কলেজের ছাত্রলীগের অন্যতম নেতা শাহরিয়ার কবির ক্যাম্পাসে আসলে ছাত্রদলের ভাইয়েরা তাকে পুলিশের নিকট হস্তান্তর করে। তাকে বাঁচানোর জন্য ছুটে আসে বাংলা কলেজের রানিং সাধারণ সম্পাদক। আমরা ধিক্কার জানাই ছাত্রলীগের প্রতি তার যে মায়া মমতা। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা আমাদের অবগত করেন যে ছাত্র শিবিরের রানিং সাধারণ সম্পাদক সাকিব অতীতে সরাসরি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বাংলা কলেজ ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তার চ্যাট দেখলাম। ছাত্র শিবিরের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যারা এ ধরনের মুনাফেকি রাজনীতির সঙ্গে যুক্ত তাদের 71-এ বিতর্কিত ভূমিকা রয়েছে। যারা যুগে যুগে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণামূলক রাজনীতি করেছে এবং জুলাই আগস্ট পরবর্তী বাস্তবতায় ইসলামী ব্যাংক অন্যান্য বীমা কোম্পানির সহযোগিতায় জামায়াত ইসলামের প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহায়তায় বট বাহিনী পরিচালিত করছে। তাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে 10টি করে ফেক আইডি খুলে তাদের বিরোধী যেসব ছাত্র রাজনীতি রয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করতে। তারা কি কখনো ইসলামের ধারক বাহক হতে পারে? আমরা তাদের অবস্থান তাদেরকে জানিয়েছিলাম। আমরা দেখতে চাই ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংসদ তাদের বিরুদ্ধে কি অবস্থান নেয়। বাংলাদেশের চলমান ইস্যু নিয়ে আলোচনা করতে আগ্রহী ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, উপযুক্ত পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত। তিনি জোর দিয়ে বলেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কূটনৈতিক পদ্ধতি আছে যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক মোকাবেলা করা যায়। এই মন্তব্যটি এসেছে এমন এক সময় যখন ভারতের পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য 4 জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু। সূত্র দ্য হিন্দুকে জানিয়েছে যে এই বিশেষজ্ঞরা হলেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম হাসনাইন, ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্তু। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনার জন্য আমরা প্রস্তুত, যদি যা পারস্পরিক উপকারে উপযোগী পরিবেশে হয়।
তিনি এই মন্তব্য করেন 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে। আরও একটি প্রশ্নের জবাবে, যেখানে বাংলাদেশে 19 জন পাকিস্তান ও চীনের সঙ্গে ত্রিপাক্ষিক পরামর্শ সভায় অংশ নেয়, সে প্রসঙ্গে জয়সওয়াল বলেন, আমরা আমাদের আশপাশের অঞ্চলের উন্নয়ন এবং সেগুলো ভারতের স্বার্থ ও নিরাপত্তার উপর কি প্রভাব ফেলতে পারে সে বিষয়ে নিরবিচ্ছিন্ন নজরদারি করেই আমাদের প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক স্বতন্ত্র হলেও সেই সম্পর্কগুলো পরিবর্তিত প্রেক্ষাপটের আলোকে বিবেচিত হয়। এই মন্তব্যটি এসেছে সংসদীয় কমিটির বাংলাদেশ বিষয়ক বিশেষ আলোচনার ঠিক একদিন আগে। প্রাথমিক প্রস্তুতিপত্র অনুযায়ী আলোচনায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের কাছ থেকে যে বিষয়গুলোতে মতামত চাওয়া হবে তা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় উগ্রপন্থার উত্থান, বাংলাদেশের অস্থিরতা থেকে ভারতের নিরাপত্তা হুমকি এবং 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ চীনের কৌশলগত সখ্যতা নিয়ে ভারতের উদ্বেগ। রাজশাহীতে এনসিপির এক নেতাকে মেরে হাসপাতালে পাঠালেন আরেক নেতা। রাজশাহীতে জাতীয় নাগরিক কমিটির এক নেতাকে মেরে হাসপাতালে পাঠিয়েছেন আরেক নেতা। বুধবার দিবাগত রাত 11টার দিকে মহানগরীর রানীবাজার এলাকার একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। রেস্তোরাঁটির মালিক এনসিপির রাজশাহী জেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম। বৃহস্পতিবার রাত 11:30টার পর বিষয়টি জানাজানি হয়। আহত নেতার নাম ফিরোজ আলম, তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী। তার বাড়ি রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায়। কমিটির আরেক যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু তাকে মারধর করেছেন বলে অভিযোগ। নাহিদুলের বাড়ি রাজশাহীর কাটাখালী এলাকায়। রাজবাড়ীতে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাকে মারধর, বিএনপির 6 নেতাকর্মী গ্রেফতার। রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও এক কর্মচারীকে মারধর ও লাঞ্ছনার অভিযোগে বিএনপির 6 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী তাদের আটক করে এরপরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, কর্মী রুহুল আমিন, বাচ্চু বিশ্বাস, মামুন শিকদার, ফরিদ হোসেন ও শিশির করিম। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মামলা সংক্রান্ত শুনানির সময় অভিযুক্ত ব্যক্তিরা কার্যালয়ে অনধিকার প্রবেশ করেন। এরপর সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান, অফিস সহকারী সবুজ হোসেন সহ অন্যান্য কর্মচারীর উপর চড়াও হয়ে মারধর ও লাঞ্ছনা করেন তারা। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে 6 জনকে আটক করে পুলিশের সোপর্দ করে। ডক্টর ইউনূস ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন এমন ঘোষণার ভিত্তি কি, প্রশ্ন মাসুদ কামালের। গত 7 জানুয়ারির বিতর্কিত একতরফা নির্বাচনের প্রধান কারিগর হিসেবে পরিচিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল আদালতে উপস্থিত হয়ে দেওয়া বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিতর্কিত নির্বাচনের প্রধান কারিগরের আদালতে দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। আদালতে দেওয়া বক্তব্যে বিতর্কিত সিএসি হাবিবুল বলেন, এত ভয়ঙ্কর নির্বাচন হবে জানলে দায়িত্বই নিতাম না। তবে এই বক্তব্যের বিরোধিতা করে সাংবাদিক কামাল বলেন, একজন অভিজ্ঞ সচিব ও নির্বাচন কমিশনার হয়ে তিনি জানতেন না নির্বাচনের অবস্থা কি হবে, এটি সম্পূর্ণ মিথ্যা মনে হয়েছে। মাসুদ কামাল আরো বলেন, তিনি যদি সত্যি নির্বাচন পরিস্থিতি বুঝতে না পারতেন তাহলে দেশের একজন সচেতন নাগরিকতা বুঝতে পারতেন না যে নির্বাচনে বিরোধী দল নেই। তৎকালীন প্রধানমন্ত্রী বলছেন সবাই আমার দলের লোক, সেখানে কিসের গণতন্ত্র। আদালতে সিএসি হাবিবুল আউয়াল আরো বলেন, এক বন্ধু তাকে জিজ্ঞাসা করেছিলেন কেন পদত্যাগ করেননি। উত্তরে তিনি বলেন, সেই অবস্থায় পদত্যাগ সম্ভব ছিল না। তবে বিশ্লেষক কামালের মতে তিনি পদত্যাগ করে লিখে দিতে পারতেন, এই নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তাহলে তিনি ইতিহাসে একজন সাহসী ব্যক্তি হিসেবে থাকতেন, কিন্তু তিনি তা না করে সুযোগ সুবিধা ও ক্ষমতার মোহে থেকে যান। এছাড়া সাবেক সিএসি বলেন, 1973 সালের নির্বাচন সুষ্ঠু ছিল না এবং শেখ মুজিব ক্ষমতার লোভ সামাল দিতে পারেননি। এই বক্তব্যে প্রসিকিউটর ক্ষিপ্ত হয়ে বলেন, এভাবে নিজেকে জাস্টিফাই করার সুযোগ নেই। উত্তরে হাবিবুল আউয়াল বলেন, জাস্টিফাই করতে না দিলে রিভলভার দিয়ে গুলি করে ফেলেন। মাসুদ কামাল মনে করেন, এ ধরনের বক্তব্যে একদিকে যেমন সিইসি হিসেবে তার ব্যর্থতা প্রমাণিত হয়, অন্যদিকে তিনি নির্বাচন কমিশনের অসহায়ত্বের বিষয়টিও তুলে ধরেন। হাবিবুল বলেন, নির্বাচন কমিশনের হাতে প্রশাসন নেই, প্রশাসন যেভাবে চাইবে রেজাল্ট দেবে। এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, এটা $1 মিলিয়ন বক্তব্য। ভবিষ্যতের নির্বাচনও এমনই হবে, যে দল ক্ষমতায় থাকবে প্রশাসন চাপে পড়ে সেই দলের হয়ে কাজ করবে। এছাড়া সাবেক সিইসি আদালতকে বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সাংবাদিক কামাল প্রশ্ন তোলেন, এই সংস্কারের কাজ কে করবে? হাবিবুল সাহেব বলেননি, আমরাও জানি না। বর্তমান সরকারের সংস্কারের বিষয়ে কামাল বলেন, ডক্টর ইউনূস যেভাবে সংস্কার করছেন এর মাধ্যমে মৌলিক পরিবর্তন হবে বলে মনে হয় না। আসলে পরিবর্তনটা আসতে হবে জনগণের মাঝখান থেকে। সেই পরিবর্তনটা আনার জন্য যে পরিবেশ বা মানসিকতা তৈরি করা দরকার, সেই জিনিসটা গত 10 মাসে ডক্টর ইউনূস 1 ইঞ্চিও করতে পারেননি। আগামী জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতার ভিত্তি নিয়ে মাসুদ কামাল বলেন, যে ব্যক্তি বলে আগামী নির্বাচন হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, সে ব্যক্তি ইতিহাস, নির্বাচন এবং শ্রেষ্ঠ এই তিনটির কোনোটাই বোঝেন না।